হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অল অফ ইউ। এক্সাম বন্ধু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেকবারের মতো এবারও আমরা এবিটি এর পেজ নাম্বার 118টা সলভ করব। বাট তোমাদের জন্য আজকের একটা কথা বলবো আমি, প্রথমেই বলি যে পুরো ভিডিওটা আমি দিচ্ছি তোমাদেরকে অবশ্যই, বাট তোমরা অনেকটা লেটে ভিডিওগুলো পাচ্ছ, কারণ হচ্ছে ভিডিওগুলো রেন্ডারিংয়ের জন্য একটু সমস্যা হয়। তো যার জন্য আমি ভিডিওটা দুটো পার্টে ভেঙে দেবো। প্রত্যেকটা পেজই আমি সলিউশন দেবো, প্রত্যেকটা অঙ্কই আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? আবার কিছু সেটা তোমরা অনেকে কমেন্ট করছো যে একখানা দুখানা কোশ্চেন হয়তো মিসিং হয়ে যাচ্ছে। এবার বুঝতেই পারছো এতগুলো কোশ্চেন থাকে, এখানে স্লাইডের ব্যাপার থাকে, হতে পারে একটা দুটো কোশ্চেন মিসিং হয়ে যাচ্ছে বা মাঝখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। তো যার জন্য একটু প্রবলেম হতে পারে যদি ওই কোশ্চেনগুলো কারোর খুব প্রয়োজন হয়, কারণ ওই কোশ্চেনগুলো এত বেশি ভাবার দরকার নেই, কারণ ওই কোশ্চেনগুলো কোনো না কোনো পেজে আবার চলে আসবে। তোমরা রেগুলার পেজগুলোকে ফলো করতে থাকো, অবশ্যই তোমরা কিন্তু ওই কোশ্চেনটা পেয়ে যাবে। যদি কারোর মনে হয় আমার ওই কোশ্চেনটা এমার্জেন্সি দরকার, তো সেক্ষেত্রে তাকে বলবো হোয়াটসঅ্যাপ যে গ্রুপ লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমরা আসো, ওখানে এসে যুক্ত হও এবং সেখান থেকে সরাসরি আমাকে মেসেজ করো, ঠিক আছে? কোশ্চেনটা পাঠিয়ে আমি সলভ করে দেবো, ঠিক আছে? তো চলো আর কোনো কথা না বাড়িয়ে আজকের আমরা সেটটা শুরু করি। 118 নম্বর সেট। এবার এই যে পেজটা 118 নম্বর পেজ, এই পেজটাকে আমি দুটো ভাগে ভাগ করে দেবো, দুটো ভিডিওতে ভাগ করে দেবো। প্রথম একটা পার্ট আসবে আর সন্ধ্যেবেলা আরেকটা পার্ট আসবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ X টাকা হবে, ঠিক আছে? এখানে মিসিং আছে একটা X টাকা, এগুলো একটু টাইপিং মিস্টেক হয়। X টাকা সুদ হলে, সুদ X টাকা হলে, সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত, ঠিক আছে? তো মূলধন ধরে নাও, মূলধনের পরিমাণ আমরা ধরে নিলাম P টাকা, ঠিক আছে? মূলধনটা আমরা ধরে নিলাম P টাকা। এখন এই P টাকার X% সুদের হারে যদি সুদ X টাকা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি? I সমান PRT/100, যেখানে I মানে কি? ইন্টারেস্ট মানে সুদ, পিটা হচ্ছে আমাদের মূলধন, আর আর বার্ষিক সরল সুদের হার, আর টি হচ্ছে সময়। তো সুদ বলে দিয়েছে দেখো X টাকা, তার মানে আয়ের জায়গায় আমরা X বসিয়ে দেবো। আসল টাকাটা আমরা P ধরেছি, আর এর মান X%, দেখো বার্ষিক সরল সুদের হার বলেছে X%, টাইম কত বছর বলেছে? X বছর বলেছে, নিচে 100। ক্লিয়ার? দেখো এদিক থেকে X কেটে গেল, তাহলে P এর মান আমরা যদি বের করি তাহলে কীভাবে পাবো? দেখো এখান থেকে কোনাকুনি গুণ করলে এদিকে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে 100 গুণ করলে 100 হবে, আর এদিকের এক্সটা গুণ হয়ে এদিকে গুণ হয়ে আছে, এদিকে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে 100/X টাকা হয়ে যাবে আমাদের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে আসছি। যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 এবং 4 সেই সমীকরণটি হলো। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের বীজ যদি বলে দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে পারি? দেখো একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ যদি বিটা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আলফা প্লাস বিটা সমান -B/A, এইভাবে আসতে পারে। আর দুটো বীজের যোগফল এখানে বলে দেওয়া আছে, তো দুটো বীজের যোগফল আমরা 3 + 4 লিখে নেব 7, ঠিক আছে? এবং দুটো বীজের গুণফল সমান কী হয়? C/A, বাট এখানে দুটো বীজ বলে দেওয়া আছে, 3 × 4 লিখে নেব, ঠিক আছে? হবে কত? 12। তাহলে যখন আমরা দুটো মান পেয়ে যাই, তখন অ্যাকচুয়াল যে দ্বিঘাত সমীকরণের যে রূপ, সেটাকে এই বীজের রেসপেক্টে যদি আমরা যাচাই করি, কীভাবে লিখতে পারি? দেখো যদি একটা সমীকরণ হয় ax² + bx + c সমান 0, আর দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তখন আমরা কি লিখি? যে আলফা প্লাস বিটা, দেখো আলফা প্লাস বিটা সমান আমরা লিখি কি? -B/A, ঠিক আছে? আর আলফা গুণ বিটা সমান লিখি কি আমরা? C/A। তাহলে এখানে x² প্লাস এই বি এর জায়গায় দেখো B/A মিনস এইখানটায়, দেখো এইখানটায় B/A, যখন এটাকে দ্বিঘাত সমীকরণকে A দিয়ে ডিভাইড করা হবে, একটু লিখে দেখায়, দেখো x² প্লাস A দিয়ে ভাগ করছি পুরো সমীকরণটাকে, করলে এখানে আসবে দেখো B/AX প্লাস এখানে C/A সমান 0, ঠিক আছে? তো এইখানটায় দেখো এই B/A এর জায়গায় আমরা লিখতে পারি, B/A এর জায়গায় লিখতে পারি মাইনাস আলফা প্লাস বিটা, এই যে মাইনাস B/A আছে, তো এই বির জায়গায় এখানে লিখতে পারি, দেখো এখানটায় B/A এর জায়গায় লিখছি আলফা প্লাস বিটা। এখানে মাইনাসটা কেন এলো? এখানে প্লাস ছিল, এখানে মাইনাস কারণ এসছে, কারণ এখানে দেখো এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা এদিকে গুণ করে দিলে মাইনাস অফ আলফা প্লাস বিটা, তো ওই জন্য B/A এর জায়গায় আমরা মাইনাস আলফা প্লাস বিটা লিখতে পারি, ঠিক আছে? প্লাস C/A এর জায়গায় আমরা লিখতে পারি, দেখো C/A, তো এর জায়গায় লিখতে পারি কি? আলফা গুণ বিটা। বাস হয়ে গেল, এটাই আমাদের অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণের রূপ, ঠিক আছে? কীভাবে এই সমীকরণটা আসছে দেখে নাও, ঠিক আছে? পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি আমি এখান থেকে। x² মাইনাস এই আলফা প্লাস বিটার জায়গায় এবার আমরা এই মানটাকে বসিয়ে দেবো 7, তাহলে 7x হয়ে যাবে, প্লাস আলফা গুণ বিটার জায়গায় বসিয়ে দেবো 12, তো 12 বসিয়ে দিলাম সমান 0 এসে গেল। তাহলে এটাই আমাদের উত্তর, x² - 7x + 12 সমান 0। দেখে নাও কোনটা উত্তর? x² - 7x + 12 সমান 0, অপশন নাম্বার ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো 2a সমান 3b সমান 4c হলে a:2b:c কত, ঠিক আছে? তো দুখানা করে ধরে নাও, 2a সমান 3b, এখান থেকে a/b এর মান বের করে নাও, আসবে কত? দেখো 3/2। এরকম অনেক সময় ডাউট হয় তোমাদের যে কোনটা আগে লিখবো, 3টা না 2টা। তো ডাউটের কোনো প্রশ্ন নেই, যা ইচ্ছা মনে হয় লিখে দাও, দেওয়ার পরে দেখো কোনাকুনি গুণ করে মিলে যাচ্ছে কিনা। 2a সমান 3b মিলছে,
আবার এরকমভাবে দেখতে পারো এর তলায় বি বসিয়ে দাও, এইচ টু বি দরকার তোমার, তো এর তলায় বিকে নিয়ে আসো, তেমনি 3 ডান দিকে যেমন আছে থাকবে, 2টা দিকে ভাগ হয়ে চলে আসবে। ঠিক আছে, যে যার পজিশন যেমন এর পজিশন এর জায়গায় রয়েছে, বি ভাগ হয়ে নিচে এসছে, তেমনি 3-এর যে জায়গা সেদিকে 3 থাকবে, 2 এদিক থেকে ভাগ হয়ে নিচে চলে আসবে, অর্থাৎ এইচ টু বির মান চলে এলো 3:2। এবার চলে আসছে আরেকটা যে সমীকরণ 3b = 4c, তুমি চাইলে 2a = 4cও নিতে পারো, নো প্রবলেম। দেখো বি এর তলায় সিকে নিয়ে নিচ্ছি, তেমনি এখানে 4 এর তলায় 3কেই নেব। ঠিক আছে, তাহলে অনুপাত আমরা কি পাচ্ছি দেখো এ বি সি। তো এইখান থেকে আমরা সলভ করে লিখতে পারি, এখানে দেখো বি এর জায়গায় দেখো আমি দুরকম প্রসেস করে দেখাচ্ছি, একটা এ বি সি, এর মান দেখো 3, বির মান 2, আবার এখানে বির মান দেখো 4, সির মান 3। তো তুমি এখানে 2 আছে তো 2 দিয়ে বসিয়ে দাও, এখানে ফাঁকা আছে তো পাশে 4 আছে তো 4 দিয়ে বসিয়ে দাও, পাশের ঘরগুলো ফাঁকা জায়গা পাশের সংখ্যা দিয়ে বসিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে কত আসবে, 4 3 12, 4 2 8, 3 2 6, আর 2 দিয়ে কাটাকাটি করা যায় এটাকে, 2 দিয়ে কাটাকাটি করলে দেখো 2 6 12, 2 4 8, 2 3 6, তার মানে 6 4 3, এটা হবে আমাদের সঠিক উত্তর। বাট এই জিনিসটা যদি কারোর বুঝতে প্রবলেম হয়, তার জন্য একদম বেসিক মেথড আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এটা যদি কারোর বুঝতে প্রবলেম হয়, যেভাবে করবে তোমরা দেখো এইচ টু বি এ বাই বি, দেখো বি এর জায়গায় এখানে কত আছে, 2 আছে, এখানে বি এর জায়গায় কত আছে, 4 আছে, তো দুটোকে সমান করতে হবে। তো তার জন্য আমরা কি করব, প্রথম সমীকরণের সাথে যেটা আছে এ বাই বি সমান 3-2 আছে, এখানে আমরা কি করব, উপর নিচে 2 দিয়ে গুণ করব। কেন 2 দিয়ে গুণ করলাম, কারণ দেখো এখানে 4 আছে, তো এখানে বিটাকে সমান করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে আসবে কত দেখো 3 2 6 আর 2 2 4। দেখো এখানে এর মান এখন 6 হয়ে গেছে, বির মান 4, এখানে দেখো বির মান 4 মিলে গেছে, তার মানে সি এর মান 3। ঠিক আছে, সি এর কোনো পরিবর্তন হলো না, কারণ আমরা জাস্ট এইটাকে ইকুয়াল করার চেষ্টা করেছি, তো সি যা ছিল তাই আছে। ঠিক আছে, এবার এটাকে ইকুয়াল করতে গেলে উপরে শুধু নিচে তো আর 2 গুণ করলে হবে না, অঙ্কের নিয়ম অনুযায়ী উপরেও গুণ করতে হবে, সেই জন্য এ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, বি চেঞ্জ হয়েছে, এই বি যেমন আছে তেমন ছিল, এ চেঞ্জ হয়েছে, আর সি যেমন আছে তেমন থাকবে। ওকে, তো দেখো এখানে 6 এসে গেল, 4 এসে গেল, সি সমান 3, তার মানে এই ক্ষেত্রে তোমরা লিখতে পারো এ বি সি এর মান 6 6 4 3। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন চলে আসছি, দেখো যদি এক্স ইস টু ওয়াই হয়, এক্স প্রপোর্শনাল ওয়াই হয়, তবে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই কিউব, এক্স কিউব প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার কোনটা হবে এখানে দেখে নাও। তো চলো আমরা শুরু করে দিই, এক্স সমান লিখতে পারি কে ওয়াই, যেখানে কে একটা অশূন্য ভেদ ধ্রুবক, উভয় পক্ষে বর্গ করে দাও, কারণ দেখতেই পাচ্ছ সবগুলো এক্স স্কোয়ার আছে বা এরম টাইপসের টার্ম দেওয়া আছে। আচ্ছা এখানে একটু প্রবলেম আছে, ডি এর পরে দেওয়া আছে দেখো এ ওয়াই, আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, এখানে এ ওয়াইটা হবে না, ঠিক আছে, টাইপিং মিস্টেক এটা। তো উভয় পক্ষে বর্গ করলে কী পেয়ে যাচ্ছি দেখো, এক্স স্কোয়ার সমান কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, নেক্সট দেখো কী পেয়ে যাচ্ছি, এই যে কে স্কোয়ারটাকে একটা ধ্রুবক দিয়ে আমরা ধরে নিচ্ছি, ধরো এম ধরে নিলাম। ঠিক আছে, এই জায়গায় এম ধরে নিলাম, এম ওয়াই স্কোয়ার, অর্থাৎ এম এখানে কে স্কোয়ারের মান। ঠিক আছে, অর্থাৎ কে স্কোয়ারকে আমরা এম দিয়ে ধরে নিলাম, যেখানে এম একটি অশূন্য ভেদ ধ্রুবক লিখে নিচ্ছ। এবার দেখো যদি এরকম থাকে, আমরা ধ্রুবক আর সমান চিহ্ন তুলে দিলে একটা প্রপোর্শনাল নিয়ে চলে আসতে পারি, তার মানে এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম, যেখানে এম হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এম হচ্ছে কনস্ট্যান্ট। তো কোনটা মিলে গেল দেখো, এক্স স্কোয়ার প্রপোর্শনাল ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্রপোর্শনাল লাস্ট একটা ডির অপশন হয়ে যাবে একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এক রেডিয়ান পরিমিত কোণটি হবে একটি কি, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ না সরলকোণ। এক রেডিয়ান মানে জানো বৃত্তের ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে এক রেডিয়ান বলা হয়। ধরো এটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আর হয়, এই আর দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ, অর্থাৎ এটাও আর, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রে যে কোণটা তৈরি করে তাকেই আমরা এক রেডিয়ান বলে থাকি। ঠিক আছে, এক রেডিয়ান। তো এটা কি কোণ দেখতেই পাচ্ছ, লেস দ্যান 90 ডিগ্রি, তো 90 ডিগ্রিতে ছোটো মানে এটাকে কি কোণ বলা হবে, সূক্ষ্মকোণ বলা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, √125 থেকে √5 বিয়োগ করলে কত হবে। আচ্ছা √125কে যদি আমরা ভাঙি কি লিখতে পারি, 5 গুণ 5 গুণ 5, অর্থাৎ 3টে 5, দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে আসবে, রুটের বাইরে একটা 5 থাকবে, বিয়োগ তার থেকে √5 বিয়োগ করতে বলেছে। দেখো 5টা √5 থেকে যদি একটা √5কে বাদ দিই আমরা, তো পরে থাকবে কি 4টে √5। এবার সেই জিনিসটা যদি অঙ্কে আমরা বসাই তো কি লিখবো দেখো, 4 যদি রুটের ভেতরে ঢোকে, ভালো করে দেখো, 4 যদি রুটের ভেতরে ঢোকে তখন কি হবে, 16 হিসাবে যাবে, তাই তো। 4 যদি রুটের ভেতরে যায়, 16কে যদি রুটের বাইরে বের করি তাহলে 4 বেরোবে, তেমনি 4 যদি রুটের ভেতরে যায় তাহলে কী হবে, 16 হবে, আর তার সাথে 5 তো রয়েছে ভিতরে অলরেডি, তার মানে √80। তো এটা যদি অপশান থাকতো এটাও তুমি উত্তর দিতে পারতে, বাট আমাদের অপশান দেখো √80 আছে, তো এটাই আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এ এক্স স্কোয়ার, আচ্ছা এখানে স্কোয়ার এটা, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা স্কোয়ার আছে, এ এক্স স্কোয়ার, তাই হচ্ছে এ এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এবং এ সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক। ঠিক আছে, অর্থাৎ একটা বীজকে যদি তুমি আলফা ধরো আর একটা বীজ হবে 1/α, অনন্যক মানে একটা একের তলায় চলে যাবে, একটা বীজ আর একটা বীজের সমান তখনই হবে যদি আরেকটা বীজটাকে একের তলায় পাঠানো হয়। ঠিক আছে, এবং
দেখো শুধু অনন্যক নয় এবং বিপরীত চিহ্নযুক্ত। বিপরীত চিহ্নযুক্ত মানে একটা বীজ আলফা ধরলে এটাকে -1/α ধরতে হবে, অর্থাৎ অনন্যক তো বটেই, উল্টে ঋণাত্মক হবে, এটা পজিটিভ তো এটা নেগেটিভ হবে। ঠিক আছে, তো দুটো বীজ যদি আমাদের জানা থাকে, দুটো বীজের ফর্মুলা আমরা জানি, একটা বীজ প্লাস আরেকটা বীজ কি -1/α ধরেছি, তো দুটো বীজের যোগফল সমান কী হয়, -b/a হয়। আর আরেকটা কী হয়, আলফা গুণ বিটা, অর্থাৎ আরেকটা বীজ, দুটো বীজের গুণফল, একটা বীজ আলফা আর একটা বীজ -1/α, তো এদের গুণফল সমান কী হয়, c/a হয়। ঠিক আছে, এই দুটো সমীকরণ, এই দুটো থেকে আমরা এখান থেকে ফার্স্ট সলভ করছি। দেখো এখান থেকে আলফা আলফা কেটে গেল, তো এখানে আসছে -1 সমান c/a। এখান থেকে পাচ্ছি কোনাকুনি গুণ করলে দেখো -a সমান c, এটা একটা পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ -a সমান c মিনস এদিকে যদি আমরা -1টাকে -aটাকে সমান চিহ্নে ডান দিকে নিয়ে যাই, তাহলে এদিকে পুরো থাকবে 0 আর এদিকে চলে গেলে a + c, অর্থাৎ a + c সমান 0। দেখো ওটাই তোমাকে বের করতে বলেছে, তুমি চাইলে এখান থেকেও কোনোভাবে যদি করতে পারতে করতেই পারতে, কোনো সমস্যা নেই, বাট এখানে অপশান দেখো, আমাদের অপশান বলছি, প্রশ্ন দেখো দেওয়া আছে কি a + c, তো a + c বের করতে গেলে আমাদের এই যে সমীকরণটা এটা নিয়ে কিন্তু স্টার্ট করতে হবে, কারণ এখানে দেখো কোনোভাবে কিন্তু c নেই, বোঝা গেছে, তো এটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন চলে আসছি, অর্ধবৃত্তস্থ কোণ কী হয় জানো তোমরা, এটা একটা উপপাদ্য, সরাসরি তুমি লিখে দাও, অর্ধবৃত্তস্থ কোণ কিন্তু সমকোণ হয়। নেক্সট কোশ্চেন দেখো, √3 - 5 এর অনুবন্ধীকরণে কী হবে, -√3 - 5। মনে রাখবে সবসময় অনুবন্ধীকরণী বের করতে গেলে √3 আগের চিহ্নটা কিন্তু, মানে যেটা √ থাকবে তার চিহ্ন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। তো মনে রাখবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, কেন্দ্রীয়, ঠিক আছে, কেন্দ্রীয় প্রবণতার মাপক। নেক্সট কোশ্চেন দেখো, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটা পোস্টের ছায়ার দৈর্ঘ্য কী পরিবর্তন হবে। ঠিক আছে, একটা দেখো, একটা উন্নতি কোণ 30 ডিগ্রি ছিল, দেখো উন্নতি কোণ 30 ডিগ্রি, একটা, এটা ধরো খুঁটি, এইটা দেখতে পাচ্ছ, এটা একটা পোস্ট, ঠিক আছে, এটা ধরো একটা পোস্ট। ঠিক আছে, এর ছায়া ধরো নিচে এই মাটিতে পড়েছে, যার ছায়ার দৈর্ঘ্য 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি। তো বৃদ্ধি পেয়েছে মানে ভেবো না যেন শেষের দিকে চলে যাবে, কোনটা এই দিকে সরে আসবে। ঠিক আছে, এই দিকে সরে আসবে, কারণ কোণ বাড়ছে মানে ছায়াটা কমছে। ঠিক আছে, কোণ বাড়ছে মানে ছায়াটা কিন্তু কমছে, মনে রাখবে, সরি কোণ বাড়ছে মানে, হ্যাঁ কোণ বাড়ছে মানে ছায়াটা কমে আসছে, মানে আরও খুঁটির দিকে সরে আসছে ছায়াটা। ঠিক আছে, তো হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ কতটা কমেছে সেটা দেখলেই হবে। ক্লিয়ার, তো প্রথম কথা ধরে নাও এটার যে পোস্ট তার হাইটটা ধরে নাও h। ঠিক আছে, এবার দেখো যখন হচ্ছে 30 ডিগ্রি ছিল তখন লম্ব বাই ভূমি একবার করে দেখি, অর্থাৎ এখানে নাম দিয়ে দিই a b c আর d। প্রথম অবস্থায় অর্থাৎ ab/bd অর্থাৎ লম্ব বাই ভূমি কত হবে, tan 30 ডিগ্রি হবে, তো tan 30 মান কত, 1/√3 হয়। ঠিক আছে, তার মানে এখান থেকে কি দেখতে পাচ্ছ যে bd সমান, সরি bd নয় ab, না bd হবে, √3 নিচে আছে তাই তো, তাহলে কোনাকুনি গুণ করলে bd সমান ab√3, এটা হলো একটা। ঠিক আছে, আবারও দেখো সেম টু সেম আবার করবো ওই একই মানের জন্য, অর্থাৎ দ্বিতীয় যে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, ত্রিভুজ abc, এর জন্য করবো কি ab/bc অর্থাৎ লম্ব বাই ভূমি করবো tan 60 ডিগ্রি, তো tan 60 মান কত হবে, √3। তো এখান থেকে ab এর মান কি পাচ্ছ, দেখো bc√3। ঠিক আছে, bc√3, ক্লিয়ার। এবার দেখো বলেছে ছায়ার দৈর্ঘ্য কতটা হ্রাস পাবে, তাহলে আগে মানে হ্রাস পাচ্ছে কোনটা, কতটা কমছে ছায়ার দৈর্ঘ্য, সিডিটাই কমছে, তার মানে আমাদের যদি সিডি পেতে হয় তাহলে কি করতে হবে, বিডি থেকে বিসিকে, বিডি, এক সেকেন্ড, এখানে বিসির মান বেরোলো, এবি সমান, এখান থেকে বিসির মানটা বের করে নাও, বিসিটা আমাদের দরকার, এবি সমান bc√3 হলো, এখান থেকে এবি বের করে নাও, এবি নয় বিসি বের করে নাও, বিসি সমান তাহলে কত লিখতে পারি, দেখো বিসি সমান 1/√3, এদিকে √3 এদিকে আসলে 1/√3 হয়ে যাবে। ঠিক আছে, বিসি, তাই তো, দেখো গোটা সিডির মান আমার চাই, তার মানে কি গোটাটা থেকে বিডি থেকে বিসিকে বাদ দিয়ে দেবো, বিডি থেকে বিসিকে বাদ, তো বিডির মান বেরিয়েছে কত, ab√3 মাইনাস, আর বিসির মান কত বেরিয়েছে দেখো 1/√3 ab, এখান থেকে এবিকে কমন নিয়ে নাও। ঠিক আছে, তো এবিকে কমন নিলে কী হবে, √3 মাইনাস 1/√3, এটা হবে। তাহলে এটাকে লসাগু করলে কি এবি থাকছে, মানে হাইট যেটা এবি হচ্ছে এইচ ধরেছি যেটা আমরা, আর √3 লসাগু আসছে এখান থেকে 3 - 1 মানে 2/√3 ইন্টু এবির মান বসিয়ে দিচ্ছি h। ঠিক আছে, ব্যাস এটাই হাইট, এটাই কমবে। ঠিক আছে, আর তো কোনো মান দেওয়া নেই, তাহলে 2/√3 ইন্টু h। চাইলে করণে নিরসন করে করতে পারো, বাট আমাদের এখানে যেহেতু অপশান শূন্যস্থান পূরণ দিচ্ছে তো আমরা এখানে উত্তরটা ছেড়ে দেবো। নেক্সট কোশ্চেন দেখো, একটা নিরেট গোলককে গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো, গোলক ও চোঙের আয়তন, ঠিক আছে, আচ্ছা কি হবে, সমানই হবে,
কারণ কি, আর নিরেট লোহার গোলককে গলিয়ে যে পরিমাণ লোহা পাওয়া যাবে সেই পরিমাণ লোহা দিয়েই তো লম্ববৃত্তাকার শঙ্কুটা তৈরি করা হবে। তো সেক্ষেত্রে আয়তন কি হবে, সমানিত হবে। যদি অন্য ব্যাসার্ধ আসতো সেগুলো পরিবর্তন হতো, বাট এখানে গোলকের যে আয়তন সেটাকে গলিয়ে যখন একটা চোঙ তৈরি করা হচ্ছে, সেই আয়তন আর এই আয়তন দুটো তো সমানই থাকবে। ঠিক আছে, এবার সত্য মিথ্যে চলে আসছে। দেখো, যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয়, তাদের গসাগু 7 হয়, সংখ্যা দুটো কী কী? গসাগু যদি তুমি জেনে থাকো, সংখ্যা দুটোর সঙ্গে ডাইরেক্ট গুণ করে দাও। ঠিক আছে, একবার 2 এর সঙ্গে 7 গুণ করে 14 আসবে, একবার 7 3 21 আসবে, অর্থাৎ দুটো সংখ্যা, একটা 14 হবে, একটা 21 হবে। ঠিকঠাকই রয়েছে, তার মানে এটা সত্য হবে। নেক্সট কোশ্চেন দেখো, x² প্লাস x প্লাস 1 সমান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। তো বীজদ্বয় বাস্তব কি অবাস্তব কি সমান, সেটা টেস্ট করতে গেলে কি করতে হবে? b² মাইনাস 4ac এর মান বের করে দেখতে হবে। তো b এর মান কত? এখানে b মানে কি, x এর যে সহগ, তো x এর মান এখানে কিচ্ছু নেই, তো প্লাস 1 হবে, তো 1 এর স্কোয়ার মাইনাস 4, a মানে কত, x স্কোয়ারে যেটা সহগ থাকে সেটাকে a বলা হয়, অর্থাৎ কিছু নেই মানে 1, c মানে কত, যেটা ধ্রুবক থাকে সেইটা, অর্থাৎ প্লাস 1। তো এটা করলে কত হবে? 1 মাইনাস 4 মানে হচ্ছে -3, যেটা 0 থেকে ছোট। তো এখানে 0 থেকে যদি ছোট হয় তাকে কি বলা হয়? অবাস্তব বলা হয়। বাট এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে বাস্তব, হওয়া উচিত ছিল কি অবাস্তব। যেহেতু বাস্তব লেখা আছে, তার মানে এই যে স্টেটমেন্টটা সেটা কি মিথ্যা। নেক্সট, একটা ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। ঠিক আছে, তো টেস্ট করে দেখা যাক। একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেকটা ধার মানে বাহু যদি a হয়, তো তার আয়তন কত হবে? আয়তন হবে a³, কারণ ঘনকের বাহু যদি জানি, তার আয়তন বের করার সূত্র কি, তাকে ঘনমূল করতে হয়, ঘন করতে হয়। ঠিক আছে, অর্থাৎ কিউব করতে হয়। তো a³ হলো। এবার যদি তার প্রত্যেকটা বাহুকে যদি দ্বিগুণ করা হয়, অর্থাৎ a কে যদি দ্বিগুণ করে দেওয়া হয় মানে কি 2a হবে, তখন তার আয়তন কত হবে? তখন তার আয়তন হবে কি 2 এর হোল কিউব হবে, 2 এর হোল কিউব হবে, অর্থাৎ কি 8a³, 2 এর কিউব করলে 8 হয়, 8a³। তো বলছে ঘনকের 4 গুণ হবে। দেখো তো এটা 4 গুণ হলো কিনা? 4 গুণ নয়, তো এটা a³ ছিল, 8a³ হয়ে গেছে, মানে কত হয়েছে? 8 গুণ হয়ে গেছে, 8 গুণ হয়েছে, বাট এখানে দেওয়া আছে 4 গুণ। তার মানে কি এই যে স্টেটমেন্টটা এটা মিথ্যা। নেক্সট কোশ্চেন দেখো, ab/c², bc/a², ca/b² এর যৌগিক অনুপাত 1:1। ঠিক আছে, তো যৌগিক অনুপাত কিভাবে বের করব? যৌগিক অনুপাত বের করতে গেলে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদগুলোকে গুণ করতে হয়, মনে রাখবে। ab গুণ bc গুণ ca ইস্টু প্রত্যেকটা অনুপাতের উত্তর পদগুলোকে গুণ করতে হয়, অর্থাৎ c² গুণ a² গুণ b²। দেখো এখান থেকে a আর a, এখানে দুটো a মিলে স্কোয়ার হচ্ছে, দুটো b মিলে b² হচ্ছে। ঠিক আছে, b² হচ্ছে, আর দুটো c মিলে c² হচ্ছে, ইস্টু এখানে c² a² b²। তো দেখো সবই তো একই জিনিস, তো এটা কেটে গেলে কত হবে? 1:1ই হবে। তো ঠিকঠাকই রয়েছে, তার মানে স্টেটমেন্ট আমাদের এখানে সত্য হয়ে গেল। পরের কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটার যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। ঠিক আছে, তো আয়তনের সূত্র কি? একটা চোঙের, দেখো চোঙের আয়তনের সূত্র কি হয়? পাই আর স্কোয়ার এইচ। দেখো এই জিনিসগুলো আমি ডিটেলসে লিখছি না, কারণ এগুলো বুঝতেই পারছো 1 নম্বরের কোশ্চেন, তো অত ডিটেলসে লেখার দরকার নেই, তোমার অ্যাকচুয়াল আনসারটা হলেই হবে। ঠিক আছে, তো প্রয়োজন ততটুকু ক্যালকুলেশন করে বেরোচ্ছি। ঠিক আছে, তো এখানে দেখো বলেছে পাই আর স্কোয়ার ইজ তার আয়তন হয়, বাট এখানে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 2 একক। তার মানে আমরা আরেক জায়গায় 2 বসিয়ে দিই, অর্থাৎ পাই ইন্টু 2² অর্থাৎ 4πh। এটা এসে গেল। এটা কি? এবার দেখো এটা কি হলো? এটা আয়তন হলো। এবার বলেছে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h, তাই তো? 2πr/h। তো আর এর মান বলে দেওয়া আছে এখানে 2, তাহলে 2π ইন্টু 2 ইন্টু h, তার মানে এখানে কত আসছে দেখো 4πh। তো দুটো কি সত্যই মানে সঠিকই এসছে না? সেম টু সেম এসছে না? তার মানে এই যে স্টেটমেন্টটা ঠিকঠাকই দেওয়া আছে, বলেই দিয়েছে। দেখো এখানে সমান হবে, ওরা বলেও দিয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তো মধ্যমা বের করতে গেলে ফার্স্ট দেখে নাও কতগুলো টার্ম রয়েছে এখানে। 1টা 2টো 3টে 4টে 5টা টার্ম রয়েছে। তো 5টা টার্ম মানে n+1/2 এততম পদ হচ্ছে মধ্যমা। তার জন্য আগে ফার্স্ট আমাকে এটাকে অ্যাসেন্ডিং অর্ডার, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজাতে হবে। তো 3, 14, 18, 20, 5 এটাকে যদি ছোট থেকে বড় সাজাই তো কি আসবে? দেখো 3, 5, 14, 18, 20। এবার এর মধ্যে কততম পদটা মধ্যমা হবে সেটা তোমাকে আইডেন্টিফাই করার জন্য এই সূত্রটা আছে। যদি দেখো এখানে কতগুলো পদ রয়েছে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ বিজোড় সংখ্যক পদ রয়েছে বলে n+1 তম পদটাই কিন্তু n+1/2 তম পদটাই কিন্তু মধ্যমা হবে। দেখো তো n এর মান কত? এখানে n এর মান 5টা আছে, তা 5 + 1/2 অর্থাৎ 6/2 মানে
3 মানে তৃতীয় এততম পদ। তো তৃতীয় পদ কোনটা দেখতে পাচ্ছ? তৃতীয় পদ দেখো 14, তো এখানে 14 হবে মধ্যমা, বাট এখানে দেওয়া আছে কত? 18। তার মানে এই যে স্টেটমেন্টটা এটা কি হবে? মিথ্যা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এই যে স্টেটমেন্টটা কি? মিথ্যা হবে। নেক্সট কোশ্চেন দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকায় মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। ঠিক আছে, কত টাকা বলেছে জানি না, এক্স টাকা ধরে নাও। ঠিক আছে, এক্স টাকা। তো এক্স টাকার কত টাকার মাসিক সুদ বলেছে? 1 টাকা। তাহলে 1 মাসে কত টাকা সুদ হবে? মাসিক সুদ যদি 1 টাকা হয়, তার মানে 12 মাসের সুদ কত হবে? 12 মাসের সুদ হবে কত? 12 টাকা। ঠিক আছে, 12 টাকা হবে, মানে 1 বছরের। ঠিক আছে, 1 বছরের সুদ 12 টাকা হবে। তাহলে এক্স টাকা ক্যাপিটাল, তার সুদ আসছে 12। ঠিক আছে, আচ্ছা টাইম কত? 1 বছর। ঠিক আছে, 1 বছর, 5% সরল সুদের হারে বাই 100। ক্লিয়ার? বাস কাটাকাটি করো, 5 দিয়ে কাটো, এখানে 20, আর এক্স এর মান দেখো 12 সঙ্গে 20 গুণ করে দাও, 240। এত টাকা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দুজনের একটা অংশীদারি ব্যবসার মোট লাভ বলেছে 1500 টাকা, রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। ঠিক আছে, মোট লাভ কত দিয়েছে? মোট লাভ হয়েছে 1500 টাকা মোট লাভ। এখন রাজীব আর কে দুজনের মধ্যে একটা অংশীদারি ব্যবসা লাভ হয়েছে, রাজীব এবং আরেকজনের নাম বলে দেয়নি, আচ্ছা বলে দিয়েছে, আফতাবকে এ দিয়ে বোঝাচ্ছি। তো রাজীবের মূলধন 6000 টাকা। ঠিক আছে, আর এর ক্ষেত্রে মূলধন আমরা জানি না। ঠিক আছে, আমরা এক্স ধরলাম, তো দুজনের মূলধন অনুপাত নিশ্চয়ই এটাই হবে। এখন এর মধ্যে লাভ কার হয়েছে? না, লাভ বলে দিয়েছে রাজীবের, মূলধন এত বলে দিয়েছে এবং লাভ বলেছে 900 টাকা। তাহলে যে 1500 টাকার মধ্যে যদি আমি বলি রাজীবের লাভ বের করবে কি করে, তখন কি অনুপাতটা রাজীবের যে অনুপাত, তো অনুপাত তো করতে পারছি না, তার মানে এটাই এর অনুপাত, অর্থাৎ 6000 বসবে উপরে, আর নিচে কি করতে? আনুপাতিক ভাগাকার করার জন্য সব অনুপাতগুলোকে যোগ করে বসাতে হয়, অর্থাৎ নিচে 6000 প্লাস এক্স। এখান থেকে যে রাজীব লাভ পাবে সেই লাভের মানটা বলে দেওয়া হচ্ছে 900 টাকা। তার মানে এটা একটা ইকুয়েশন, এটাকে সলভ করলে আমরা এক্সের মান পেয়ে যাবো, আর সেটাই হবে আফতাবের মূলধন। ঠিক আছে, তো ক্যালকুলেশন করে নাও এখান থেকে। দেখো এখান থেকে ফার্স্ট 900, যেহেতু দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কেটে দাও। ঠিক আছে, তারপরে এখান থেকে 3 দিয়ে কাটো 3, এখানে 3 দিয়ে কাটলে 500, আবার 3 দিয়ে কাটলে এখানে আসছে 20। তার মানে উপরে আসছে কত? উপরে আসছে 10 আর 3টে শূন্য। ঠিক আছে, আর কোনাকুনি এদিকে কিছু নেই, মানে এদিকে 1 পড়ে আছে। এই 6000 প্লাস এক্সের সঙ্গে 1 গুণ করলে হবে 6000 প্লাস এক্স। এক্সের মান বের করতে গেলে আমরা কি করব? 10,000 থেকে 6000কে মাইনাস করে দেবো, প্লাস এক্স প্লাসটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 4000 টাকা হয়ে যাবে একদম সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান কত? ঠিক আছে, আচ্ছা বীজদ্বয়ের সমষ্টি, দুটো বীজ, একটা আলফা প্লাস বিটা, মানে একটা আলফা আর একটা বিটা হলে, ঠিক আছে, বীজদ্বয়ের সমষ্টিকে কীভাবে বের করতে হয়? বীজদ্বয়ের সমষ্টি কী হয়? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। এবারে দেখো এই সমীকরণে মাইনাস বি বাই এ তো করবো বটে, তো বি মানে কত? এখানে এক্সের যে সহগ সেটা হচ্ছে বি, অর্থাৎ 2 বাই এ। এ মানে কি? এক্স স্কোয়ারের যে সহগ অর্থাৎ কে, এটা হলো। তেমনি আলফা গুণ বিটা যখন করব, অর্থাৎ তখন সি বাই এ করবো। সি মানে কত? সি মানে যেটা ধ্রুবক থাকবে, অর্থাৎ 3k। ঠিক আছে, আর এ মানে কত? কে। দেখো এখান থেকে কে কে কেটে গেলে শুধু 3 হয়, আলফা প্লাস বিটার আলফা গুণ বিটার মান এসে গেল 3। এবারে বলেছে এই যোগ বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ এটা এবং গুণফল সমান অর্থাৎ এইটা, অর্থাৎ -2 বাই কে, এইটার মান এই 3-এর সঙ্গে সমান বলেছে। তাহলে কে এর মান কত? তো কে এর মান বের করতে গেলে কী করবে? কোনাকুনি গুণ করো, 3k সমান -2 আর কে সমান -2, আর 3 ভাগ হয়ে তলায় চলে আসছে, তো উত্তর হয়ে গেল -2 বাই 3। নেক্সট কোশ্চেন দেখো, a/b সমান 3:2 এবং b/c সমান 3:2 হলে a প্লাস b ইস টু b প্লাস c এর মান কত? ঠিক আছে, তো চলো দেখা যাক কি আসছে। a প্লাস b ইস টু b প্লাস c এর মান বের করতে বলেছে। ওকে, তো 3টে অনুপাত দেওয়া আছে, তাই তো? a বাই b দেওয়া আছে 3/2 আর b বাই c দেওয়া আছে দেখো 3/2। ওকে, এখন দেখতেই পাচ্ছ এখানটায় তিনজনের অনুপাত, এখানে b এর অনুপাত 2 আছে, এখানে 3 আছে। তো এইগুলোকে আমরা কি করব? ফার্স্ট ইকুয়াল বানানোর চেষ্টা করব। তো ইকুয়াল বানানোর জন্য আমরা কি করব? 2 আর 3-এর লসাগু নিয়ে নেব, অর্থাৎ 6 হবে, তাই তো? সেই 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। ঠিক আছে, দেখো এই যে তলার সংখ্যা দিয়ে বির নাম্বার দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ পাবে কি এখান থেকে a বাই b সমান 3/2। এই যে সংখ্যাটা এখানে 6, দেখো এখানে 2 আর 3 আছে, 2 আর 3-এর লসাগু নিয়ে নেবে, 2 আর 3-এর লসাগু নিলে তো লসাগু কত আসবে? 6 আসবে। ঠিক আছে, এই 6কে এই 2 দিয়ে ডিভাইড করো, বলে কত পাবে? 3। সেই 3টা এখানে আর এখানে গুণ করে দাও, দেখো 3 3-এ 9 হবে, 3 2 6 হবে। সিমিলারলি এটার ক্ষেত্রে তাই করো,
এখানেও তাই করো, বি বাই সি সমান দেখো 3 গুণ এখানে 2 গুণ এখানে দেখো 6কে, এবার বি এর মান কত আছে, এখানে 3 আছে, তো 3 দিয়ে ডিভাইড করো অর্থাৎ 2 পাবে, এখানে 2 গুণ করো, এখানেও 2 গুণ করো, যা গুণ করবে উপরে সেটা নিচের সঙ্গে গুণ করতে হবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, অর্থাৎ দেখো এখানে বি দেবার, বিটা আগে দেখো আলাদা ছিল, এখানে 2 ছিল এখানে 3, এইটা করার পরে এই কাজটা করার পরে দেখো বি এখানে সমান হয়ে গেল, এখানে 6 এখানে 6, তাহলে A/B/C এর মান কত আসবে, প্রথম বলো এখান থেকে, এর মান 9, বির মান 6 আর সির মান হয়ে গেল 4, ক্লিয়ার 6টা। এবার বলেছে A+B/B+C, A+B/B+C, A+B এর মান কত, এ আর বির মান দেখো 9 যোগ 6 B+C এর মান কত 6 যোগ 4, অর্থাৎ ক্যালকুলেশন করলে 15:10, কাটাকাটি করলে 5 3 15, 5 2 10, তো 3:2 হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন, অকেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, ওকে একটা ছবি আঁকি, হচ্ছে এবি ও সিডি যে দুটোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ দেখতেই পাচ্ছ এখানে ধরো একটা এবি জ্যা হলো আর এখানে ধরো সিডি জ্যা হলো, দুটো দৈর্ঘ্য ইকুয়াল, ঠিক আছে, তো লিখে নিই আমরা মোটামুটি এবি সমান সিডি। নেক্সট কি বলেছে, অ্যাঙ্গেল এওবি, অর্থাৎ ও এখানে একটা কেন্দ্র বৃত্তের, এওবি, আচ্ছা এওবি এটা 60 ডিগ্রি বলে দেওয়া আছে। আর কি বলেছে দেখো, এবং সিডি সমান 6 সেমি, সিডি অর্থাৎ এইটা সিডি যদি 6 হয়ে থাকে, সিডি যদি 6 সেমি হয় তার নিশ্চয়ই এবিটাও 6 সেমি হবে, সিম্পল, কারণ দুটো তো ইকুয়াল বলে দেওয়া আছে, এটাও 6 সেমি হবে। এবার বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে হবে, ব্যাসার্ধ মানে এই এও বের করো বা বিও বের করো, যা ইচ্ছা করতে পারো। তো এই জিনিসটা করার জন্য আমরা ফার্স্ট কী করলাম, এটাকে যুক্ত করে দিলাম, এইভাবে যুক্ত করে দিলাম, ঠিক আছে, মানে এটা সরলরেখা, এওডিটা যেটা দেখছো এটা একটা সরলরেখা, ঠিক আছে, এটা সরলরেখা, ওকে। তো আমাদের বের করতে হবে বৃত্তটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ এও বের করো, বিও, ওডি, ওসি, যেটা খুশি বের করো, যেরকম খুশিভাবে বের করো, এসি এর উত্তর। এখন এই যে যেটা দেওয়া রয়েছে অ্যাঙ্গেল এওবির মান 60 ডিগ্রি বলা আছে, এই এওবি থেকে আমরা কি করতে পারি, একটা কাজ করতে পারি, এখান থেকে দেখো কোনোভাবে কি ওএবি বা ওবি বের করতে পারি, অবশ্যই পারি। দেখো কেন্দ্র থেকে যখন টানা হচ্ছে ওএ বা ওবি, এই দুটো কি একই বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ ওএ সমান ওবি হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, হ্যাঁ কি না? আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, একটা কোণ যদি 60 ডিগ্রি এটা বলা থাকে, আর বাকি যে দুটো কোণ এখানে দেখতে পাচ্ছ এরা কি হবে, এরা হচ্ছে ওই বাহুটার, ভালো করে শোনো, ওই যে সমদ্বিবাহু ত্রিভুজটা আপাতত মানে ক্যালকুলেশন থেকে যা বুঝলে, সমদ্বিবাহু যদি হয় তাহলে তার সমান বাহু দুটো তৃতীয় বাহু অর্থাৎ এবির সঙ্গে দুটো সমান কোণ তৈরি করবে, তার মানে এবির মান, এই এবি বাহুটার সাপেক্ষে অ্যাঙ্গেল ও এবির মান যা হবে, অ্যাঙ্গেল ও এ বির মান যা হবে, অ্যাঙ্গেল এ বি ও এর মানও তাই হবে, অর্থাৎ এই যে দুটো কোণ দেখো আমি ডবল লাইন দিয়ে বোঝাচ্ছি, এই দুটো কোণ সমান হবে, ঠিক আছে। তাহলে এই দুটো কোণ সমান যদি হয়, একটা কোণকে আমি এক্স ধরলাম, ঠিক আছে, দুটো কোণ তার মানে এক্স এক্স আসবে, তাহলে এই তিনটে মিলে তো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তিনটে, অর্থাৎ এ ও বি দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তার তিনটে যোগফল নিশ্চয়ই 180 হবে, ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 হয়, তার মানে একটা কোণ দেওয়া হচ্ছে 60 ডিগ্রি, আর একটা কোণ এক্স, আর একটা কোণও এক্স, তিনটে মিলে হবে 180 ডিগ্রি, তার মানে 2x সমান হবে 120 ডিগ্রি, 60টা বিয়োগ করার পরেই বলছি, আর এক্স সমান হলো 60 ডিগ্রি, অর্থাৎ দেখতে পাচ্ছ এটাও যেমন 60, বাকি দুটো 60 করেই এলো, অর্থাৎ কোন ত্রিভুজের সবকটা বাহুর মানে কোন ত্রিভুজের সবকটা কোণ 60 করে হয়, সমবাহু ত্রিভুজের হয়, তার মানে আলটিমেটলি ত্রিভুজ এ ও বি এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ, আর ডান দিকে যে ছবিটা তৈরি হলো এটা আমাদের কোনো কাজেই লাগলো না, জাস্ট ভেবেছিলাম লাগবে তাই জন্য আমরা করেছিলাম, ঠিক আছে। এখান থেকে আমাদের উত্তর চলে এসেছে দেখো, তার মানে আমাদের তিনটে বাহু যদি একটা সমবাহু ত্রিভুজ হয়ে থাকে, তার মানে বলে দেওয়া আছে এটা সিডিটা 6 যদি হয়, তার মানে এবিও 6, আর এবি 6 মানে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে এও 6 হবে, বিও 6 হবে, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা এসে গেল আমাদের 6 সেমি, এটাই আমাদের আনসার হয়ে গেল, ঠিক আছে। দেখো আমি এই জিনিসটা এখানে 6 সেমি আনসার লিখে দিলাম, অনেকে বুঝতে পারবো না, হয়তো স্ক্রিনশট নিয়ে নিল, পরে ভাবছো ভিডিওটা না দেখে আমি আনসার করে দেবো, বাট এইখানে বুঝতেই পারছো এখানে আনসার লেখা আছে, আর তুমি কিভাবে এলো সেটা বুঝতে পারবে না কিন্তু, তো তার জন্য তোমাকে কিন্তু ভিডিওটা দেখা খুব জরুরি। নেক্সট কোশ্চেন দেখো আসছে কি, এবিসি ত্রিভুজের এবি সমান 2a-1 সেমি, এসি সমান 2√2a সেমি এবং বিসি সমান এইটা, ঠিক আছে। তো একটা ত্রিভুজ এবিসি এই তিনটে বাহুর তোমাকে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এসিটা ঠিকঠাক ওঠেনি, এখানে একটু আমি করে দিচ্ছি, এটা 2√2a, ঠিক আছে,
তোমাকে দেখতে হবে অ্যাঙ্গেল বিএসির মান কত। তো একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম, ঠিক আছে? আমি বুঝতেই পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে? বাট আমি বলবো না এখন কোনটা, ঠিক আছে? আপাতত আমি একটা র্যান্ডাম মান দিয়ে নিলাম। দেখো এবিসি একটা মান নিয়ে নিলাম। আমাকে বলেছে বিএসির মান কত। বিএসি হতে পারে ছবিটা এরকম হতে পারে, এরকম হতে পারে। অর্থাৎ এখানে ধরো এ, এখানে এ নয়, ধরো এখানে দিলাম বি, এখানে এ, মানে এ বি সি, এইভাবে, ঠিক আছে? এইভাবে, ঠিক আছে? তো এখানে অ্যাঙ্গেল এটাও সমকোণ হতে পারে। বাট আমাদের ছবি অনুযায়ী দেখো, প্রথম যে ছবিটা আমরা এঁকেছি সেখানে দেখো বিটাকে সমকোণ ভাবছি। তো দেখা যাক কী আসে, কারণ জানি না কী হবে। বাট এটুখানি কনফার্ম যে এখানে যা মানগুলো দেওয়া আছে সেটা থেকে আমরা এটা বুঝতে পারছি যে এটা সমকোণী ত্রিভুজ হবে। বাট অ্যাঙ্গেল বিএসির কোনটা যে 90 হবে, কি অ্যাঙ্গেল এবিসি কোন 90 হবে, সেটা আমরা জানি না, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। তার জন্য আমরা ফার্স্ট একটা কাজ করছি, প্রত্যেকটাকে একবার করে স্কোয়ার করে দেবো যে মানগুলো দেওয়া রয়েছে। অর্থাৎ এবি স্কোয়ার করবো। এবি স্কোয়ার করার মানে কি, এটা 2a - 1-এর হোল স্কোয়ার হবে। এটাকে হোল স্কোয়ার বাংলা কী হবে, 4a স্কোয়ার মাইনাস 2 × 4 4a প্লাস 1 স্কোয়ার মানে 1। তো এটাই চলে এলো। সিমিলারলি করবো আমরা এসির স্কোয়ার। এসি স্কোয়ার মানে কি আসবে, 2√2 এর হোল স্কোয়ার। তার মানে 2 স্কোয়ার করলে হবে 4, আর √2 এর হোল স্কোয়ার করলে হবে শুধু √2 এর হোল স্কোয়ার করলে √2 আর চলে যাবে, গেলে শুধু 2a হবে। তার মানে এখানে আলটিমেটলি আসবে কি 8a। নেক্সট চলে আসছে দেখো বিসি। তো বিসিকে হোল স্কোয়ার করে দাও, করলে পাবে দেখো 2a + 1 এর হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে পাচ্ছ 4a স্কোয়ার প্লাস 2 × 4 4a। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো তোমরা। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে ভাঙলে এটাই আসবে, ঠিক আছে? তার মানে ভালো করে লক্ষ্য করো আমরা কি কাজ করলে এই জিনিসটা তৈরি হবে। যদি আমরা একটা কাজ করি, দেখো এখান থেকে এবি স্কোয়ার, দেখো এবি স্কোয়ার প্লাস যদি আমরা এসি স্কোয়ার করি, এবি স্কোয়ারের সঙ্গে যদি এসি স্কোয়ার করি, তাহলে কি পাবো দেখো, এবি স্কোয়ারের মান কত, 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 1। তার সঙ্গে যদি 8a যোগ করি, এসি স্কোয়ারের মান দেখো 8a, যদি যোগ করি তাহলে কি পাবো দেখো, 4a স্কোয়ার মাইনাস 4a প্লাস 8a মানে কি প্লাস 4a সমান 1। তো এখান থেকে কি দেখতে পাচ্ছ, এটা কার মান, এটা দেখো এই জিনিসটাই না, অর্থাৎ এটা বিসি স্কোয়ারের মান। তার মানে আলটিমেটলি কি দেখতে পাচ্ছ, বিসি স্কোয়ারের সঙ্গে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান আসছে। অর্থাৎ এটা আমাদের অতিভুজ হয়ে যাবে, তাই তো? এটা বড় বাহু, এটা হচ্ছে অতিভুজ হয়ে যাবে। অর্থাৎ বিসিটা আমাদের অতিভুজ। দেখো আমাদের এই ছবি অনুযায়ী তো বিসি অতিভুজ নয়, তো এটা বাদ দাও। এই ছবি অনুযায়ী আমাদের বিসিটা হচ্ছে অতিভুজ। তো ঠিকঠাকই রয়েছে, এটা অতিভুজ, ঠিক আছে? এটা অতিভুজ, এটা লম্ব ভাবো, আর এটাকে ভূমি ভাবো। তার মানে এটা পিথাগোরাসের নিয়মকে মেনে চলছে। আর যদি পিথাগোরাসের নিয়ম এই ছবির জন্য মেনে চলে, তাহলে এখানে কোনটা হচ্ছে সমকোণ হবে, এটা হচ্ছে সমকোণ হবে, তাই তো? তাহলে অ্যাঙ্গেল বিএসির মান কত হবে, বিএসির মান হবে 90 ডিগ্রি। বাস এটাই আমাদের আনসার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু, নিরেট গোলকের আয়তনের অনুপাত কত? ভালো কথা। সমান দৈর্ঘ্যের ব্যাস, সমান উচ্চতা বিশিষ্ট, সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, ভালো কথা। নিরেট লম্ববৃত্তাকার চোঙ, আচ্ছা প্রথম বলো একটা চোঙের, ঠিক আছে, একটা চোঙের আয়তন অনুপাত। তো চোঙের আয়তন কী হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এখানে আরগুলো দেখে পাজেল্ট হবে না, মোটামুটি আমি লিখে যাচ্ছি প্রত্যেকটা, পরে মানগুলো বসাবো। আচ্ছা নিরেট লম্ববৃত্তাকার চোঙ হলো, লম্ববৃত্তাকার শঙ্কু, শঙ্কুর ক্ষেত্রে কী হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এগুলোকে R1 H1 দিয়ে লিখছি যাতে না প্রবলেম হয় বুঝতে। H2 R2, এটা H2, প্রত্যেকটা আলাদা আলাদার জন্য, ঠিক আছে? এরপর আসছে নিরেট গোলক, তার মানে 4/3 পাই আর কিউব, পাই আর কিউব, এটাকে R3 দিয়ে বোঝালাম। বোঝা গেছে? পাই তো ধ্রুবক, সবার জন্য সমান। এবার বলো প্রথম ক্ষেত্রে কি বলা আছে, পাই এই যে সমান উচ্চ বলেছে দেখো, সমান দৈর্ঘ্যের ব্যাস, অর্থাৎ যাদের যে ক্ষেত্রে যাদের গোলক রয়েছে ভূমি বা প্রয়োজন অনুসারে যাদের ক্ষেত্রে গোলক আমরা ইউজ করব বা বৃত্ত ব্যবহার করব, তাদের ব্যাস যদি আর হয়ে থাকে, বা যদি ব্যাসটাকে আমি 2 আরও ভাবি, তো কোনো সমস্যা নেই। দেখো একটা ছবি আঁকি ফার্স্ট, তাহলে বুঝতে সুবিধা হবে। সমান দৈর্ঘ্যের ব্যাস, দেখো ফার্স্ট একটা আঁকছি আমাদের লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ। তারপরে ছবি কি দেখো, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, আর নিরেট গোলকের আয়তন, গোলক, এটা ধরো গোলক, ঠিক আছে? এবার বলো এখান থেকে সমান দৈর্ঘ্যের ব্যাস বলেছে, তার মানে যাদের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের ব্যাস মানে তাদের ব্যাসার্ধগুলো সেম হবে। তো যদি আমি এটাকে ব্যাসার্ধগুলোকে আর ভাবি, ঠিক আছে, আর ভাবি, তাহলে সেখান এটাও আর, এটাও আর, ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে আমরা আচ্ছা 2 আরই ভাবো, তাহলে আমাদের আর আর নিয়ে সুবিধা হবে। এটা ধরো ব্যাসগুলোকে 2 আর ভাবো, সমান দৈর্ঘ্যের ব্যাস বলেছে, তাহলে ব্যাসগুলোকে ধরো 2 আর ভাবো, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ আর।
এগুলোকে আমরা ব্যাস টু আর ধরছি, ব্যাস টু আর ধরলাম। আর ব্যাসার্ধ প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে, প্রত্যেকটার ব্যাসার্ধগুলোকে আমরা আরই ভাবছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এই আর ওয়ানের জায়গায় আমরা আর লিখবো শুধু। আর এইচ ওয়ানটা কি দেখো, সমান উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে। তো ব্যাসের সঙ্গে উচ্চতা সমান, তাহলে ব্যাস আমরা কত ধরলাম টু আর, তাহলে উচ্চতার জায়গায় আমরা লিখবো টু আর, হয়েছে ইস টু। দ্বিতীয়টার ক্ষেত্রে 1/3 পাই আর টু মানে কি দ্বিতীয়টার, এখানে আর টু মানে কি এইটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত আর, আর এইচ টু মানে তার উচ্চতাও সেই একই হবে, অর্থাৎ এখান থেকে আর, ঠিক আছে। এখানে স্কোয়ার আছে, আর স্কোয়ার আছে, ক্লিয়ার। নেক্সট ইস টু 4/3 পাই আর কিউ, আর কিউ মানে এখানে যেটা আছে দেখো আর, তো আর এর কিউব। তো আলটিমেটলি কী পাচ্ছি দেখো, আর স্কোয়ার আর আর গুণ করে হবে আর কিউব, তো এখান থেকে আর কিউব কেটে গেল, এই আর কিউব কেটে গেল, ঠিক আছে। পড়ে থাকছে পাই, পাইগুলোকে কেটে দাও, পাই কেটে গেল, তাহলে এখানে পড়ে আছে 2 ইস টু, এখানে পড়ে আছে 1/3 ইস টু, এখানে পড়ে আছে 4/3। তো 3 লসাগু করে প্রত্যেকের সঙ্গে গুণ করে দাও, তো 3 লসাগু করে প্রত্যেকের সঙ্গে গুণ করে দিলে কী হবে, 3 দুগুণে 6, এর সঙ্গে 3 গুণ করা মানে 3 3 কেটে গিয়ে হবে 1, আর এই 4 3-এর সঙ্গে 3 গুণ করা মানে 3 3 কেটে গিয়ে হবে শুধু 4, তো 6 1 4, ঠিক আছে। এক সেকেন্ড, কোথাও মিস্টেক হচ্ছে, কোথাও একটা বাদ পড়ছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আচ্ছা সরি এখানে 2 তো বাদ পড়েছে, এখানে এইচ টুটা তো 2 আর, হাইটটা তো 2 আর, সমান ব্যাসের সঙ্গে সমান উচ্চতা, তাহলে এখানে 2 আর হবে। তার মানে এখানে 2, এখানে 2টা গুণ হয়ে গেলে 2 3, তার মানে এখানে হবে 2 6 2 4, 6 2 4 মানে কাটাকাটি করলে 2 3 6, 2 1 কে 2, 2 2 4, তো এটাই আমাদের কিন্তু একদম সঠিক উত্তর হয়ে যাবে, 3 1 4, সরি 4। নেক্সট কোশ্চেন দেখো, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান বের করতে হবে। তো ঠিক আছে, এ এইচ বাই ভি, অলরেডি এই কোশ্চেন আমরা কিন্তু আগের একটা সেটে ফেস করেছি, ঠিক আছে। তো এ এইচ দেখো, প্রথমেতে এ মানে কি, এ মানে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভিটা ঘন, তো আয়তন ভূমিতলের ক্ষেত্রফল এ, একটা শঙ্কুর ভূমিতলের যে ক্ষেত্রফল নেবো, তো শঙ্কুর ভূমিতল কীরকম দেখতে হয়, একটা বৃত্ত তো সেটা, আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার হয়, আর ব্যাসার্ধটা যদি আর ধরে থাকে তো সেক্ষেত্রে পাই আর স্কোয়ার ইন্টু হাইট মানে কি এইচ, সেটা এইচই বলা আছে, দেখো উচ্চতাটা এইচই বলা আছে, তো এইচই লেখো, নো প্রবলেম। আর আয়তনটা দেখো বলা আছে ভি, আয়তনের সূত্র কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, তো এখানে এইচ মানে কি ধরছি, এই এইচ বলা আছে, তো সেটাই আমরা নিচে বসাবো 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখান থেকে দেখো এইচ কাটলো, পাই আর স্কোয়ার কাটলো, তাহলে উপরে কিছু নেই আর নিচে 1/3, তাই 1/3 গুণের নিয়মে উল্টে গেলে উপরে 3 হয়ে যাবে, তার মানে এর মান বের করতে বলেছে, তো 3 হবে এর আনসার। নেক্সট সাইন টু দি পাওয়ার 6, আচ্ছা এখানে তোমাদের টেস্ট পেপারে ছিল আলফা দেওয়া, ঠিক আছে, আমার টাইপিং একটু সমস্যা ছিল সেই জন্য আমি এক্স ধরে নিচ্ছি ওগুলো, ঠিক আছে। তো সাইন টু দি পাওয়ার 6x কস টু দি পাওয়ার এক্স, কস টু দি পাওয়ার 6x 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এটাই তোমাদের কোশ্চেন ছিল আলফা দিয়ে। তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে, সাইন স্কোয়ার এক্স এর হোল কিউব প্লাস এটাকে লিখতে পারি cos স্কোয়ার এক্স এর হোল কিউব, দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6, প্লাস এখানে 3 সাইন স্কোয়ার এক্স যেমন আছে, cos স্কোয়ার এক্স যেমন আছে লিখলাম, ওকে। এরপরে দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, মান নির্ণয় সূত্র লিখছি, এ প্লাস বি, বুঝছো, দেখো এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab, 3a মানে সাইন স্কোয়ার এক্স, আচ্ছা এখানে আলফা লিখে ফেলেছি, আর এখান থেকে cos স্কোয়ার এক্স, ঠিক আছে, ইন্টু দেখো এ প্লাস বি হোল কিউবের, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানা আছে তো, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, বোঝা গেছে। সাথে দেখো আরেকটা পড়ে আছে 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। এখন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মান কত, 1 তোমরা জানো, তার কিউব মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, আর এখানে যখন এটার মানও দেখো 1, তো 1 এর সঙ্গে যদি এটা 3 গুণ করে দাও 3 হবে সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তো 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স কেটে গেল, এটাও কেটে গেল, 1 এর কিউব মানে 1 হয়ে যাবে, একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি, 3 ডিগ্রি এগুলো এরকম করে tan 89 ডিগ্রি পর্যন্ত মান নির্ণয় করতে বলেছে। তো ঠিক আছে, খুব সুন্দর একটা কোশ্চেন, পরীক্ষায় বহুবার এসছে এই কোশ্চেন। দেখো tan 1 এর সঙ্গে, আচ্ছা 1 আর 89 যোগ করলে কত হয়, 90, তার মানে এই 1 আর 89কে আমরা পূরক কোণে ব্যবহার করতে পারি,
সিমিলারলি 2 এর সঙ্গে 88 নেব, সেটাকেও 90 পেয়ে যাবো, কারণ 2 এর সঙ্গে 88 যোগ করে 90 পাচ্ছি, মানে এটাকেও পুরক্ষণে ব্যবহার করতে পারি। সিমিলারলি এইভাবে 3 আর 87কে নিতে পারি, অর্থাৎ এদিক থেকে একটা যাচ্ছে আর এদিক থেকে একটা আসছে, এইভাবে নিয়ে আমরা প্রত্যেকটাকে পুরক্ষণ ব্যবহার করব। তো এই করতে করতে মাঝখানে কিন্তু 45 কিন্তু এমন একটা জিনিস থাকবে যেখানে কিন্তু কারোর কোনো পেয়ার থাকবে না, অর্থাৎ এদিক থেকে 1 থেকে এরমভাবে করে করে 44 পর্যন্ত যাব, ঠিক আছে, যাওয়ার পরে 45 পাবো। সিমিলারলি এখান থেকে 46 করে করে আবার এরম করে করে 89 পর্যন্ত যাচ্ছি, ঠিক আছে। দেখো এই 46 এর সঙ্গে 44 যোগ করে দেখো, এখানেও 90 পেয়ে যাবে। তার মানে এটাও যোগ করে 90 পাচ্ছ, এটাও যোগ করে 90 পাচ্ছ, এর সঙ্গে প্রত্যেকটা এইভাবে একটা একটা করে জোড়া পেয়ে যাবে 90 করার জন্য, শুধু 45টা বাদ থেকে যাবে। তো সেম আমরা ওই জিনিসটাকে ক্লিয়ার করে এখানে লিখছি কীভাবে, দেখো tan 1 ডিগ্রি গুণ tan 89 ডিগ্রি, ক্লিয়ার, গুণ tan 2 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি গুণ tan 88 ডিগ্রি, ডট ডট আছে, মানে এর মাঝখানে সব রয়েছে বাট আমরা অত লিখছি না, প্লাস এইভাবে tan 45 ডিগ্রি একটা কোণ বলছি যেটা এক্সট্রা থেকে যাবে, সেটাকে লিখে নিলাম, দিয়ে আমরাও সেম টু সেম ডট 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 দিয়ে করে দিলাম গুণ দিয়ে। ক্লিয়ার? আশা করি কোনো ডাউট নেই এই লাইনটা বুঝতে। এখন দেখো tan 1 ডিগ্রি আর এই tan 89কে এইভাবে লিখতে পারি tan 90 মাইনাস 1 ডিগ্রি, মানে 89 জায়গায় 90 মাইনাস 1 লিখতে পারি, দেখো পুরক্ষণের কনসেপ্ট অনুযায়ী, ঠিক আছে। 89 ডিগ্রির মানে কি, 89 মানে 90 বিয়োগ 1, তো সেটাই 89 জায়গায় লিখে দিলাম। সিমিলারলি tan 2 ডিগ্রি সমান এখানে লিখতে পারি tan 90 মাইনাস 2 ডিগ্রি, আর সাথে tan 45 যেমন লিখবো, ডট 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 চলছে। এবারে tan 1 ডিগ্রি গুণ tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে cot থিটা, থিটা মানে 1 এখানে, tan 2 ডিগ্রি গুণ tan 90 মাইনাস 2 মানে কি cot 2 ডিগ্রি, tan 45 যেমন আছে বসলো, আর tan 45 এর মান বসানোর দরকার নেই, tan 45 এর মান কত 1 বসিয়ে দাও। আচ্ছা tan 1 ডিগ্রি গুণ cot 1 ডিগ্রিটা লিখতে পারি 1/tan 1 ডিগ্রি গুণ tan 2 ডিগ্রি গুণ cot 2 ডিগ্রিটা লিখতে পারি 1/tan 2 ডিগ্রি গুণ 1 ডট 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 ডট, tan 1 কেটে গেল 1 গুণ tan 2 কেটে গেল, এইভাবে সব কটা কাটবে ভিতরে যারা থাকবে, tan 3 tan 4 এইভাবে চলতে থাকবে, এই সবগুলোই একই আসছে, তো সব কটা 1, যত খুশি 1 গুণ করো না কেন তার উত্তর হবে 1, তো এটাই আমাদের উত্তর, বোঝা গেছে। তো সমস্ত 1-এর গুণফল 1 হবে, যতগুলো টার্মই এর মধ্যে থাকুক না কেন সবগুলোর মানই তো 1 আসবে, তো সেই ক্ষেত্রে আমাদের উত্তর একই হবে। দেখো একটা পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, সামেশন xi fi দেওয়া আছে 132 প্লাস 5k এবং সামেশন fi এর মান দেওয়া আছে 20, তাহলে সেক্ষেত্রে k এর মান বের করতে হবে। তো গড় পরিসংখ্যা বিভাজনের গড় বের করতে গেলে কী করতে হয়, সামেশন xi fi অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা কি ক্রমযৌগিক পরিসংখ্যা, ঠিক আছে, পরিসংখ্যা, আর নিচে যেটা আছে সামেশন fi এটা মানে কি মোট পরিসংখ্যা, তো ক্রমযৌগিক পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে আমরা কি করব, ভাগ করলে সেইটা গড় বেরোবে, আর এক্ষেত্রে একটা অজানা রাশি কে ব্যবহার করা হয়েছে xi fi এর মধ্যে, আর তার পরিবর্তে গড়ের মানটা বলে দেওয়া আছে 8.1, তো সেটাকে আমরা বসিয়ে দিলাম ইকুয়েশনে, ঠিক আছে, অর্থাৎ এটাকে ভাগ করলে নিশ্চয়ই 8.1 আসবে, তো কোনাকুনি গুণ করলাম, এখান থেকে দেখো কে এর মান পেয়ে গেলাম 30, ঠিক আছে, এই 5k এর মান পেলাম 30, তার মানে কে এর মান কত আসবে 6, তো এটাই আমাদের উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 6 7 x 8 y 14 সংখ্যাগুলো গড় 9 বলেছে, তো সব কটা সংখ্যাকে গড় করে দাও, 6 7, আচ্ছা এটা আর নয় এটা এক্স, ঠিক আছে, 6 7 x প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14 বাই, দেখো 5টা টার্ম রয়েছে, 1 2 3 4 6টা টার্ম রয়েছে, তো এটার গড় বলেছে 9, গড় বের করতে গেলে কী করতে হয়, সব কটাকে যোগ করে তাকে নাম্বার অফ টার্মস দিয়ে ডিভাইড করতে হয়, 6 7 13 8 21 আর 14 হচ্ছে তোমার 35 প্লাস এক্স প্লাস ওয়াই, আর এদিকে 6 আর 9 গুণ করে হবে কত 54, তার মানে এক্স প্লাস ওয়াইয়ের মান চলে আসছে দেখো 54 মাইনাস 35 বিয়োগ করে দাও 19 আসছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াইয়ের মান চলে আসছে 19, এটাই আমাদের সম্পর্ক, এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি, এক্স আর ওয়াই যোগফল 19 হবে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচারাভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনার প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে, বর্তমান বছরে ওই রাজ্যে 2916টি পথ দুর্ঘটনা সংখ্যা 2916টি পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে এই দুর্ঘটনার সংখ্যা কত ছিল বের করো, 3 বছর পূর্বে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে আর এর মান কত 10%, ঠিক আছে।
আচ্ছা পি এর মান কত, বা 3 বছর আগের দুর্ঘটনাকে যদি আমরা পি ধরি, 3 বছর আগের ঘটনাটাকে যদি আমরা পি দিয়ে বোঝাই, তো সেক্ষেত্রে সেটার সংখ্যা কত ছিল না, সরি 3 বছর আগে বের করতে বলেছে, তো সেটাকে আমরা পি দিয়ে ধরছি, তার মানে এটা আমাকে বের করতে হবে। আর বর্তমানে কত আছে, বর্তমানে যেটা পথ দুর্ঘটনার সংখ্যা সেটা 2916টা। এবারে দেখো, তো 3 বছর আগে আমাকে যেতে হবে, অর্থাৎ পি এর মান বের করতে হবে। তার মানে এটা অনেকটা চক্রবৃদ্ধি সুদের সমহার বৃদ্ধির নিয়মে অঙ্কটা হবে, আর সূত্রটা চক্রবৃদ্ধি সুদের মতোই হবে, বাট ওখানে যেমন সবসময় প্লাস হতো, বাট এখানে কিন্তু সবসময় প্লাস হবে না। কারণ কি দেখো, এখানে 3 বছর আগে যেতে বলা হচ্ছে, ঠিক আছে? তার মানে আগে যেতে বলা হচ্ছে, তার মানে পি ধরে নাও বর্তমানে, বর্তমানে এখন যেটা আছে এইটা, ঠিক আছে? অর্থাৎ 3 বছর আগের কথা বলা হচ্ছে এটা এবং সেইটার উপরে আমরা কি করছি দেখো, পথ দুর্ঘটনার সংখ্যা প্রত্যেক বছর 10% করে হ্রাস পেয়েছে, অর্থাৎ 1 মাইনাস। এখানে যদি বলতো প্রত্যেক বছর 10% করে বৃদ্ধি হয়েছে, তাহলে লিখতাম 1 প্লাস। ভালো করে বোঝো, 3 বছর আগের আমাকে বের করতে বলেছে দুর্ঘটনা, সেটাকে আমরা পি ধরেছি, তাহলে পি ইন্টু 1, এখানে মাইনাস লিখবো কেন, কারণ 10% করে হ্রাস পাইছে, ওই জন্য বিয়োগ লিখলাম। 10/100, যত পার্সেন্ট বলবে সেটা তত বাই 100, হোল টু দি পাওয়ার কত বসবে, 3 বছর আগের কথা বলা হচ্ছে, তার মানে 3 বসবে, সমান কত হবে না 2916। দেখো পি ছিল 3 বছর আগে, সেটা কমতে 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 3 বছরে কমে 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 2916তে এসছে। তো সেক্ষেত্রে 3 বছর আগে অর্থাৎ পি এর মানটা কত বের করতে হবে, ঠিক আছে? তো কী করে করবো আমরা, এখান থেকে কাটাকাটি করে নাও, 10 একে 10, 11 10 এর হোল কিউব সমান 2916। তোমরা ডাইরেক্ট এটাকে করতে পারো, কীভাবে করবে, 2916কে ডাইরেক্ট 1 মাইনাস 10/100 হোল টু দি পাওয়ার 3 দিয়ে ডিভাইড করতে পারো, ঠিক আছে? এইরকম অঙ্ক আমি অন্য আরেকটা সেটাও কিন্তু করে দিয়েছি, আর যদি তারা ডিটেলসে বুঝে করতে চাও যে কীভাবে আসছে, সেটাকে তোমরা এইভাবেও করতে পারো, ঠিক আছে? কারণ এই একই জিনিসই এখানে হচ্ছে আর কি। আচ্ছা পি 11 কিউব করলে কী হবে, 1331, এগুলো এতদিন আশা করি মুখস্থ হয়ে গেছে, এটা 1000 আর 2916, ঠিক আছে? তার মানে পি সমান চলে আসছে কত দেখো, 2916 গুণ 1000, তাই তো 110, হ্যাঁ ঠিক আছে। আর এখানে আসছে তোমার 1331, ঠিক আছে? তো এটা কাটাকাটি করা যাক, এখান থেকে কাটাকাটি করলে দেখো কত আসছে, 2916, আর এখানে কিছু ভুল হলো কি, সরি এটা বিয়োগ আছে না, 1 সেকেন্ডে আমি বিয়োগ যোগ করে দিলাম কেন, 10 বিয়োগ 1, 9-এর 10 হবে এটা, তার মানে 9-এর কিউব মানে 729 এটা, ঠিক আছে? 729, তাহলে তলায় আসবে 729, ঠিক আছে? এবার ক্লিয়ার? আচ্ছা 729 এটা কাটলে 4 আসবে, তার মানে 4000 হয়ে যাবে, একদম সঠিক উত্তর। এত টি, এত টি, বোঝা গেছে? এতটি পথ দুর্ঘটনা আগে হতো 3 বছর আগে। নেক্সট, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসেব করো। আচ্ছা, প্রদীপবাবু আর আমিনা বিবি দুজনের কথা বলা হচ্ছে, তো পি দিয়ে বোঝাচ্ছি আর আমিনা বিবিকে এ দিয়ে বোঝাচ্ছি। কে কত টাকা দিয়ে শুরু করেছে না, প্রদীপবাবু দিয়েছে 24,000 টাকা আর আমিনা বিবি দিয়েছে 30,000 টাকা। এবার দেখো 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছেন, তার মানে এই টাকাটা অলরেডি তার 5 মাস খেটেছে, এটা প্লাস এবারে তার সঙ্গে আরও কী হচ্ছে না, 5 মাস পর তিনি প্রদীপবাবু আরও 4,000 টাকা দিয়েছেন, অর্থাৎ 24,000 তো তার ছিল, প্লাস আরও তিনি 5,000 টাকা দিচ্ছেন, হয়েছে? এবার সেই টাকাটা কত মাস খাটছে দেখো, যেটা 5 মাস কেটেছিল, মানে বাকি বছরে বলছে দেখো, বছরের শেষে মানে 1 বছরের কথা বলা হচ্ছে, তার মানে 12 বিয়োগ 5 মাস, অর্থাৎ বাকি 7 মাস কেটেছে, ঠিক আছে? তো তোমরা সরাসরি 12 বিয়োগ 5 না করে 7ও লিখে দিতে পারো, ঠিক, যেহেতু এটা 1 বছরের ব্যাপার হচ্ছে, তো ক্যালকুলেশন মুখে মুখে তোমরা করতেই পারো, ঠিক আছে? তো এটা সলভ করলে 24,000, আর 24,000 সঙ্গে 5 গুণ করলে হবে কত, 1,20,000, প্লাস এখানে 24,000 আর 5 গুণ করলে কত, 29,000, তো 29,000-এর সঙ্গে 7 গুণ করব, তাহলে এখানে 1,20,000, প্লাস এখানে দেখো 3টে শূন্যকে আগে বসিয়ে নিলাম, আর এখানে 63, 3, 6, 14 আর 6 20, তো যোগ করলে দেখো এখানে 2,03,000 আর এখানে 1,20,000, তো যোগ করলে তোমার আসছে কত, এখান থেকে 3টে শূন্য বসিয়ে নাও, 3, 24,000, এক সেকেন্ড কোথাও মিস্টেক হচ্ছে মনে হয়, হ্যাঁ দেখো 5 মাস পর প্রদীপ 4,000 টাকা দিয়েছে, আমি 5,000 লিখে করছি, সরি 4,000, তো এখানে আসবে কত, 28,000,
28 হলে এটা আসবে 6, 5, 14 আর 5 19, 1,96,000। হ্যাঁ, তো এটাকে যোগ করলে 120 আর 96, 200, 316, তো 316, 3টে শূন্য। এটা হয়ে গেল কি প্রদীপবাবুর টোটাল মূলধন। এবার চলে আসছি আমিনা বিবিরটা। আচ্ছা, আমিনা বিবির কোনো পরিবর্তন কি হয়েছে? না, আমিনা বিবি যা টাকা দিয়েছিল তারপরে না টাকা তুলেছে না টাকা ফেলেছে। তো সেক্ষেত্রে আমিনা বিবির টাকাটার সঙ্গে পুরো 12 দিয়ে গুণ করে দেবো, অর্থাৎ আসবে কত এখানে 36 আর 4টে শূন্য, 3,60,000 টাকা। তো দুজনের টাকা বেরিয়ে গেল। এবার দুজনের টাকার কি করব, অনুপাত করব। 3,16,000 ইস্টু 3,60,000। ঠিক আছে, 3টে করে শূন্য আগে এলিমিনেট করে দাও। 316 আছে আর 360 আছে, তো কত দিয়ে কাটা যায়? 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটলে এখানে তো 90 আসছে, আর 4 দিয়ে কাটলে 4 7 28, 79, 79 আর 90। এটা হয়ে গেল তাদের দুজনের মূলধন অনুপাত। বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? 27,716 টাকা। এর মধ্যে কার কত টাকা ভাগ আসবে? প্রদীপবাবু কত পাবে? দেখো, প্রদীপবাবুর আনুপাতিক ভাগ আর কত? 79/79 প্লাস 90, 79 আর 90 যোগ করলে কত হবে? 169। ঠিক আছে, তো এটাকে আমাদের কাটাকাটি করতে হবে। 169 মানে 13 দিয়ে কাটাকাটি করে দেখি। 13, 13 দুগুণে 26, 1 7, 13 কে 13, 4 1, 13 3 39, 13 দুগুণে 26, আবারও সম্ভবত 13 দিয়ে যাবে। তো 13 দিয়ে কাটলে 13 1 13, 8 3, 13 6 78, 5 13 4 52, তাহলে 164 ইন্টু 79। ঠিক আছে, এই গুণগুলো একটু করতে দেরি হবে, আমি ক্যালকুলেশনে করে তারপর তোমাকে বলে দিচ্ছি। ঠিক আছে, এটাকে গুণ করলে মোটামুটি 12,956 টাকা। এটা হয়ে গেল প্রদীপবাবুর মূলধন। ঠিক আছে, এটা হচ্ছে প্রদীপবাবুর মূলধন। এবার আসছে আমিনা বিবির লাভ। এটা লাভ হলো। ঠিক আছে, এবার আসছে আমিনা বিবির লাভ। সেম 27,716 এই টাকাটা মোট লাভ। তার মধ্যে আমিনা বিবির ভাগ কত? 90/169। তো এটা কাটলে সেম আসছে 164, আর এটাকে গুণ করা যায়। দেখো 0, 36, 3, 54, 3 57, 5, 9 5 14। ঠিক আছে, 14,700, 14,000, এখানে গুণ ভুল হলো মনে হয়। 0 9 4 36, 6 3, 54 3 57, এটা 7 হবে। ঠিক আছে, 314,000। দাঁড়াও এক সেকেন্ড, 14 কী হচ্ছে, কোনটা বারবার ভুল হচ্ছে কেন? 36 তো 6, কোনটাকে 7 করলাম? এটা তো 6 থাকবে, এটা 7 হবে, এটা 7, 14,760 টাকা। ঠিক আছে, ব্যাস উত্তর এসে গেল। এটা একটা উত্তর আর এটা একটা উত্তর। এবার দেখো সমাধান আছে ax প্লাস বি বাই এ প্লাস বিএক্স আর cx প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। এখানে কিন্তু পাশে একটা বলা আছে যে a নট ইকুয়াল টু বি এবং সি নট ইকুয়াল টু ডি। ঠিক আছে, এ আর বি সমান হবে না, সি আর ডি সমান হবে না, কারণ যদি এটা সমান হয়ে যেত তাহলে সেক্ষেত্রে এটা মান অসংজ্ঞাত এসে যেত। তো এর জন্য ফার্স্ট আমরা কী করবো? কোনাকুনি গুণ করে দাও। এক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান এখানে এ প্লাস বিএক্স ইন্টু সিএক্স প্লাস ডি হয়ে গেল। এবার কি করব? গুণ করে দাও, এটাকে ভেঙে দাও সবার সঙ্গে বিচ্ছেদ নিয়মে। এক্স এর সঙ্গে সি গুণ করলে কি হবে? এ সি এক্স, তারপর এখানে বিসি। সিমিলারলি এবারে এ ডি এক্স স্কোয়ার, আর এখানে হবে বিডি এক্স। ঠিক আছে, নেক্সট এদিকেও সেম হবে এসি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস ইডি প্লাস বিডি এক্স। ওকে, দেখো এসি এক্স দুদিক থেকে কেটে গেল, আর কিছু কাটছে, বিডি এক্সও কেটে গেল। পড়ে আছে কি এখানে এডি এক্স স্কোয়ার, এই প্লাস বিসি এক্স স্কোয়ারকে এদিকে নিয়ে চলে আসো মাইনাস করে, এদিকে এডি থাকলো আর এদিকে মাইনাস বিসি করে, বিসিটাকে এদিকে মাইনাস বিসি করে নিয়ে নেবো। এক্স স্কোয়ার কমন নাও, এডি মাইনাস বিসি, এখানে এডি মাইনাস বিসি। দেখো এডি মাইনাস বিসি, এদিকেও এডি মাইনাস বিসি, এটাও কেটে গেল, তো এদিকে 1 পড়ে থাকবে। এক্স স্কোয়ার সমান 1, এক্স সমান √1। অবশ্যই প্লাস মাইনাস নিয়ে নেবো, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তো তাই জন্য দুটো উত্তর আসবে। একবার এক্স সমান +1 আর একবার এক্স সমান একবার +1 একবার -1, এটাই আমাদের উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বি মাইনাস সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর এক্স প্লাস এ মাইনাস বি সমান 0, এই দ্বিঘাত সমীকরণ। এখানে প্রমাণ করতে হবে 2b সমান a প্লাস সি। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, পরীক্ষায় অনেকবার এসছে মাধ্যমিকে। তো এই দ্বিঘাত সমীকরণ দেখো বীজদ্বয় সমান বলেছে। বীজদ্বয় সমান কখন হয়? যখন তার নিরূপকের মান 0 হয়, অর্থাৎ নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac 0 যখন হবে, এটাকেই নিরূপক বলা হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে বি এর মান কোনটা? এক্সের যে সহগ সেটাই বি এর মান, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি সি মাইনাস এর
হোল স্কোয়ার, দেখো বি স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার মাইনাস 4a মানে কত বি মাইনাস সি, আর সি মানে কত এ মাইনাস বি। তো এর মান কত হতে হবে না 0 হতে হবে, তবে কি বীজদ্বয় সমান বলতে পারবো। তার মানে সেখান থেকে আমরা প্রমাণ করে দেখাবো 2b সমান a প্লাস সি। তো ফার্স্ট কাজ যেটা করবো এখান থেকে এগুলোকে ফার্স্ট হোল স্কোয়ার ভেঙে দেবো এখান থেকে, এটা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার হয়েছে। আর তারপরে এটাকে গুণ করে ডাইরেক্ট লিখছি, দেখো 4ba মানে এখানে সরাসরি লিখছি এখান থেকে আসছে দেখো 4ba 4, আচ্ছা একটু ভেঙে নিই আগে, নাহলে এটা প্রবলেম করতে পারে। ab মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি, ঠিক আছে, সমান 0। এবারে চারটাকে গুণ করে দাও, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4ac মাইনাসে মাইনাসে প্লাস 4b স্কোয়ার মাইনাস 4bc সমান 0, ঠিক আছে। সি স্কোয়ার মাইনাস 2ac আর এদিকে প্লাস 4ac-টাকে যদি এদিকে নিয়ে আসি, এক সেকেন্ড, মাইনাস 2ac আর প্লাস 4ac, এটা তো সমান চিহ্নের বাম দিকে আছে, তার মানে প্লাস হয়ে যাবে, এটা প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। এই পোর্শনটাকে বাম দিকে রাখলাম, নিয়ে দেখো এইটাকে আর এইটাকে ক্যালকুলেশন করে এখানে লিখেছি। বাকি যা আছে এই সি স্কোয়ার স্কোয়ারটাকে এদিকে রেখেছি যাতে আমরা একটা সি প্লাস এর হোল স্কোয়ার লিখতে পারি, আর বাকি যেটা পড়ে আছে সবগুলোকে ডান দিকে পাঠাচ্ছি। দেখো কী কী পাঠাচ্ছি, প্লাস 4b স্কোয়ারটাকে এদিকে নিয়ে গেলে মাইনাস 4b স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর মাইনাস 4bc এদিকে গেলে প্লাস 4bc হয়ে যাবে, 4bc হয়ে যাবে, সাজিয়ে লিখি, ঠিক আছে। আগে 4bc-টাকে লিখে নিই, 4bc মাইনাস 4b স্কোয়ার, আর এখান থেকে মাইনাস 4b এদিকে গেলে প্লাস 4ab, ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে তো আমরা লিখতেই পারি এটা a প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র, ঠিক আছে। আর এইটাকে লিখতে দেখো সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মানে কি সি প্লাস এর হোল স্কোয়ার, তো সি প্লাস এ যা a প্লাস সি একই ব্যাপার। আর এখান থেকে দেখো কি করতে পারি, এইটা আর এখান থেকে কি কমন যায়, দেখো 4c কমন নিতে পারি, নিলে কি হবে বি প্লাস এ, তাই তো, বি কমন নিচ্ছি, তাহলে 4c, সরি সি কমন নিচ্ছি। আচ্ছা, এই জায়গাটা দেখো একটু প্রবলেম আছে, এখানে 4ab-টা নিয়ে আসা হয়েছে, তাই তো, এখানে 4ab হবে এটা, তো তার মানে 4b কমন নিতে হবে এখান থেকে, 4b কমন নিলে এখানে হবে সি প্লাস এ, ঠিক আছে, এটা হলো। আর মাইনাস 4b স্কোয়ার যেমন আছে থাকলো, তাহলে এদিক থেকে a প্লাস সি এর হোল স্কোয়ার হইলো সমান, এদিক থেকে 4b-টাকে কমন নিয়ে নাও, ঠিক আছে, 4b-টাকে কমন নাও। আচ্ছা, কমন নেওয়ার দরকার নেই, বাম দিকে পাঠিয়ে দাও সবগুলোকে, এটাকে হোল স্কোয়ার একটা সূত্র সাজাবো, করলে এখান থেকে দেখো মাইনাস 4b ইন্টু এ প্লাস সি লিখতে পারি, আর মাইনাস 4b স্কোয়ারটাকে এদিকে আসলে প্লাস 4b এর স্কোয়ার হয়েছে। এবারে এই জিনিসটা দেখো একটা সূত্রের মতো সাজাচ্ছি আমরা, এ প্লাস সি এর হোল স্কোয়ার মাইনাস 2, এই চারটাকে ভেঙে লিখছি, দেখো 2, এ মানে কি এখানে এ প্লাস সি নিচ্ছি, দেখো এ প্লাস সিটাকে নিলাম, আর বিটাকে নিচ্ছি 2b, ভালো করে দেখো মিললো, এটা 2 দুগুণে 4, এ প্লাস সি ইন্টু বি মিলেছে এটা, আর 4b স্কোয়ারটাকে লিখছি 2b এর হোল স্কোয়ার সমান 0। তাহলে এটা একটা পুরো সূত্রের মতো সাজানো হয়ে গেল না, কিসের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে এ মানে কত এ প্লাস সি মাইনাস বি মানে কত 2b, ঠিক আছে। তো এটার হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস সি এটা একটা টার্ম, আর এটার হোল স্কোয়ারের সূত্র এটা সমান 0, তাহলে হোল স্কোয়ার সমান 0, তার মানে আমরা স্কোয়ারটাকে দিকে করে দিলে রুট ওভার বর্গমূলের মানে বর্গমূল 0 হবে, তার মানে কি এ প্লাস সি মাইনাস 2b এটার মান 0 এলো, ঠিক আছে। বর্গ দেখো এদিকে 2, এ 0 স্কোয়ারটাকে লিখতে পারি, এ 0টাকে লিখতে পারি 0 স্কোয়ার, 2 বাদ চলে গেলে তার মানে এ প্লাস সি মাইনাস 2b সমান 0 এলো, তার মানে এখান থেকে আমরা লিখতেই পারি এ প্লাস সি সমান 2b। দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, আমরা প্রমাণ করে দিলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের ফার্স্ট পার্ট থাকলো, সেকেন্ড পার্ট আমরা খুব শীঘ্রই এটা আপলোড করব। যেমনটা বলেছিলাম একটা সিঙ্গেল কোশ্চেনও বাদ যাবে না, অবশ্যই বাদ যাবে না, এরকম নয় যে ফার্স্ট পার্টে শুধু করে দিলাম, এমনটা নয়। তোমরা দেখলে অন্যান্য চ্যানেলগুলোতে কিন্তু শুধু এই 4 দাগ পর্যন্ত আসা করে দিয়ে দিচ্ছি আমি, কিন্তু যেমনটা বলেছি তোমাদের অনেকের জানি কিছু কিছু প্রশ্ন কিন্তু তোমাদের ক্ষেত্রে সত্যি ডিফিকাল্ট থাকে যেগুলো তোমরা পাও না, তো এইরকম নয়, পুরো পেজটাই সলভ করাবো আমি, সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ এভরিওয়ান, প্রত্যেককে ভিডিওটা দেখার জন্য। প্রত্যেককে বলবো একবার করে তোমরা তোমাদের নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও চ্যানেলটাকে, এবং যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, ঠিক আছে। থ্যাংক ইউ।